আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাব লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কলমে মিতিন মাসি সিরিজের গল্প ছকটা সুডোকুর অন্তিম পর্ব। ইস্ট অ্যান্ড শপিং মল একেবারে সিমেই স্টেশনের গায়ে, মাঝে শুধু একটা চাতালের ব্যবধান। রীতিমতো মেলা বসে গিয়েছে সেখানে। রঙিন ছাউনি টাঙিয়ে বিক্রি হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, খেলনা, আর চাতালের ওপরে যথারীতি সুসজ্জিত 5 তলা বাজার। বিল্ডিংয়ে ঢোকার মুখে হঠাৎ দাঁড়িয়ে গেল মিতিন, কোণের ছোট্ট এক রেস্টুরেন্টের সামনে। কাঁচের ওপর লেখা খাদ্য তালিকা পড়ছে। ঘুরে টুপুরকে বলল, নতুন খাবার টেস্ট করবি? কি গো? স্কুইড খাবি কিংবা বেবি অক্টোপাস? সেন্টোসা দ্বীপের সামুদ্রিক অ্যাকোরিয়ামটা পলকের জন্য টুপুরের চোখে ভেসে উঠল। ঢোক গিলে বলল, তুমি যদি খাও তো খাবো। এক বৃদ্ধা, সম্ভবত ভিয়েতনামি, দোকান চালাচ্ছেন। কথা বলছেন দুর্বোধ্য ইংরেজিতে। ভাষাটা বোধহয় বোঝেনও না। তাকে স্কুইড ভাষা আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিতে গিয়ে মিতিন মাসির গলদঘর্ম দশা। স্রেফ বোঝানো গেল না বলেই বেবি অক্টোপাস চাখার ইচ্ছেটা পরিত্যাগ করতে হলো। চাতালের এদিকটায় ছড়িয়ে ছিটিয়ে চেয়ার টেবিল। একখানা 2 চেয়ারের টেবিলে টুপুর আর মিতিন বসল মুখোমুখি। একটু আগেও মিতিন বেশ হাসি খুশি ছিল, হঠাৎই কেমন গম্ভীর। পার্থর ক্যামেরা মোবাইলখানা ব্যাগ থেকে বের করল। দেখছে কি যেন, ভাবছেও। টুপুর জিজ্ঞেস করল, দুম করে তোমার মুড চেঞ্জ হয়ে গেল যে? মিতিন ঘড়ি দেখে বলল, তাড়াতাড়ি স্কুইড ভাজাটা খেয়েই উঠতে হবে, সময় নষ্ট করা যাবে না। আহা, খেতে তো তুমিই চাইলে, আমি নাকি? ভুল হয়ে গেছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট এজেন্সি বন্ধ না হয়ে যায়। কথার মাঝেই এসে গিয়েছে প্লেট, সঙ্গে সসের বোতল। মিতিন মাসির দেখা দেখি স্কুইড ভাজায় কামড় বসালো টুপুর। যতটা বিটকেল হবে বলে সে ধরে নিয়েছিল, মোটেই সেই রকম নয়। ঝাল মশলা দিয়ে মুচমুচে করে ভাজা দ্রব্যটি মাংসল পেঁয়াজির মতো। খুব একটা উৎকট গন্ধ নেই, মন্দ লাগে না খেতে। মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কসের চুমুক দিয়ে নিলে যেন আরও জমে যায়। ঝটিটি প্লেট সার্ভ করে মাসি বঞ্চি ইস্টান্ট মলের অন্দরে। মধ্যিখানের গোল জায়গাটায় মঞ্চ বানিয়ে রবিবারের নাচ গানা চলছে। জাপানি চেহারার একটি মেয়ে দারুণ সেজে গুজে খুব আবেগ দিয়ে গান গাইছিল। হঠাৎ গলা চড়িয়েছে সোপ্রানয়। তুমুল হাততালি দিচ্ছে শ্রোতারা। গান শুনতে শুনতে ইস্ট অ্যান্ড ওয়েস্ট খোঁজা চলছিল। মিলেও গেল অবিলম্বে। এসকালেটরকে পাক্ষে ঢুকে গিয়েছে প্যাসেজ, তারই শেষ প্রান্তে। কাঁচের দরজা ঠেলে মিতিন আর টুপুর ঢুকে দ্রুত চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। দেওয়ালে নানা শহরের ছবি, জাকার্তা, ব্যাংকক, কুয়ালালামপুর, টোকিও, মেলবোর্ন, সিডনি। কাউন্টারের ওপাশে এক তামিল যুবক, পরনে সাদা শার্ট, কালো স্ট্রাইপ স্যুট, নেভি ব্লু টাই। সামনেই কম্পিউটার। উঠে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে যুবকটি বলল, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি ম্যাডাম? এখান থেকে কি গাড়ি পাওয়া যাবে? মিতিন কায়দা করে ইংরেজিতে কথা শুরু করল। সিঙ্গাপুর ঘোরার জন্য। নিশ্চয়ই। আমি একটা মিৎসুবিশি গাড়ি চাইছি, সাদা। লোকটা পলকের জন্য থমকে থেকে বলল, দেখতে হবে ফ্রি আছে কিনা। তার মানে আপনাদের একটা মিৎসুবিশি আছে? হ্যাঁ, কেন বলুন তো? আপনাদের এখান থেকেই ভাড়া করা সাদা মিৎসুবিশি নিয়ে এক ভদ্রলোক চাঙ্গি এয়ারপোর্টে আমাদের রিসিভ করতে গিয়েছিলেন। মিতিন সহসা স্বর পাল্টে ফেলল, আমি সেই ভদ্রলোককেই খুঁজছি। যুবকটির চোখ মুখ কুঁচকে গেল। ঈষৎ রুক্ষ গলায় বলল,
আপনারা ঠিক কী জন্য এসেছেন বলুন তো? গাড়ি ভাড়া করতে না সেই ভদ্রলোকের সন্ধানে? ধরে নিন দুটোই, তবে ভদ্রলোককে আগে দরকার। আপনার কাছে ভদ্রলোকের সেলফোন নেই? আছে, তবে রেসপন্স পাচ্ছি না, সুইচড অফ। তাহলে তো কিছু করার নেই। এনিওয়ে, আপনার কবে গাড়ি চাই? প্রশ্নটার জবাব না দিয়ে মিতিন বলল, আচ্ছা, যিনি গাড়িটা নিয়েছিলেন তার ঠিকানা নিশ্চয়ই আপনাদের কাছে আছে? সরি ম্যাডাম, কাস্টমারদের অ্যাড্রেস জানানো আমার পক্ষে সম্ভব নয়। উনি কিন্তু পেটি কাস্টমার নন, একটা কোম্পানির প্রতিনিধি, পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনাল। ওদের ওখানকার অফিসের অ্যাড্রেসটা দিলেও চলবে। সরি ম্যাডাম, নিয়ম নেই। তাহলে আর কী উপায়ে ভদ্রলোককে ট্রেস করা যায় বলুন তো? মিতিন ঝট করে মোবাইলের একটা ছবি মনিটরে এনে সেটটা বাড়িয়ে দিল। ভারী গলায় বলল, দেখুন তো, এই ভদ্রলোকই গাড়ি নিয়েছিলেন না? খুদে পর্দায় মিস্টার নারায়ণ, সাদা মিৎসুবিসির বনেটের সামনে, মুখ সামান্য ফেরানো, তবে চিনতে অসুবিধে নেই। ছবিটা দেখে যুবকের চোখের মণি যেন পলকের জন্য চঞ্চল, পরক্ষণেই স্বাভাবিক। মাথা নেড়ে বলল, হুম, চিনতে পারছি না। সে কি, উনি রেগুলার এখান থেকে গাড়ি নেন? তাই বলেছেন নাকি? নইলে জানবো কোত্থেকে? 2-1 সেকেন্ড থেমে থেকে যুবকটি বলল, শুনুন, একটা কথা বলি। আমাদের বেশিরভাগ কাস্টমারই ইন্টারনেটের মাধ্যমে গাড়ির দরকারের কথা জানান। নেটেই পেমেন্ট আসে, আমরা গাড়ি পাঠিয়ে দিই। তার মানে আপনি ভদ্রলোককে কখনোই দেখেননি? মনে করতে পারছি না। ও, ফটোগ্রাফটা সিঙ্গাপুর পুলিশকে দিলে নিশ্চয়ই ভদ্রলোকের সন্ধান পাওয়া যাবে। আপনার সমস্যাটা মনে হচ্ছে খুব গভীর। কেন ভদ্রলোককে এত খুঁজছেন আপনি, জানতে পারি? উনি আমাদের পরিবারকে যথেষ্ট উত্ত্যক্ত করেছেন। ওকে একটু সহবত শেখাতে চাই। আমার একটা পরামর্শ শুনবেন? মিছিমিছি ঝামেলায় যাবেন না। যুবক প্রায় বিনয়ের অবতার বনে গেল। দেখুন না, এক সময় না এক সময় মোবাইলে পেয়ে যাবেন, তখন যা বলার বলে দেবেন। মনে তো হচ্ছে আপনারা ট্যুরিস্ট, বেড়াতে এসে খামোকা পুলিশের হাঙ্গামায় কেন জড়াবেন? মাঝখান থেকে ফেরাটাও হয়তো আটকে যাবে। বলছেন? হ্যাঁ ম্যাডাম, ট্যুরিস্টরা এখানে এসে অশান্তিতে পড়ুক, এটা মোটেই কাম্য নয়। পুলিশ টুলিশের ভাবনা বরং মাথা থেকে ঝেড়ে ফেলুন। দেখি, আপনি তো পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনালের অ্যাড্রেসটাও দিচ্ছেন না। পেলে ওখানেই ভদ্রলোকের নামে কমপ্লেন ঠুকতাম। বললাম তো, সরি, আমরা হেল্পলেস। একটা কাজ করুন না ম্যাডাম, আপনার অভিযোগ লিখিতভাবে এখানে দিয়ে যান, আমরা ওদের লোকাল অফিসে পাঠিয়ে দেব। পেঙ্গুইনের সিঙ্গাপুর অফিসটা যে লোকাল অফিস, এটা আপনি জানেন। আবার একটু থমকালো স্ট্রাইপ স্যুট। পর মুহূর্তে সামলে নিয়ে বলল, না, মানে অফিসটা তো এখানে, তাই লোকাল শব্দটা ব্যবহার করে ফেলেছি। ও, মিতিন মাথা দোলালো। আপনাদের মালিক তো মিস্টার টিপি শঙ্করন, তাই না? যুবকের চোখের মনি এবার স্থির, যেন মিতিন মাসির ভেতরটা পর্যন্ত পড়তে চাইছে। চাউনিটা একদমই ভালো লাগলো না টুপুরের। কি ভীষণ শীতল, ঠিক যেন সেন্টোসায় দেখা হাঙরটার মতো। স্বরে এতটুকু উত্তেজনা না এনে অসম্ভব ঠান্ডা গলায় যুবকটি বলল, মালিকের নাম জেনে আপনার কি হবে? আমি তাকে একটু মিট করতে চাই। উনি এখন সিঙ্গাপুরে নেই, ব্যাংকক গিয়েছেন, 7 দিন পরে ফিরবেন। উনি মানে মিস্টার শঙ্করন তো? দৃষ্টি আবার স্থির, আবার সেই একই রকম হিমেল গলা। আপনি প্লিজ এবার আসুন ম্যাডাম, আমার হাতে কাজ আছে, অফিস বন্ধ করারও টাইম হয়ে এলো। তাও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো মিতিন। টুপুরকে নিয়ে হাঁটছে সিমেই স্টেশনের দিকে। যেতে যেতে টুপুর জিজ্ঞেস করল, কি বুঝলে গো মিতিন মাসি? ছোকরা মহা ধাড়িবাজ, পাকাল মাছ।
পিছলে পিছলে যায়। ওকে এত প্রশ্ন করছিলেই বা কেন? মিস্টার নারায়ণ কিংবা পেঙ্গুইনের ঠিকানা জেনে তুমি কি করবে? জ্ঞান ভাণ্ডার পুষ্ট করব। তুমি কি সত্যি সত্যি মিস্টার নারায়ণকে ফোন করেছিলে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি সবসময় গুল মারি নাকি? লাইন পাওনি? লাইন পাওনি? রিং হচ্ছে বার রিং হয়েছে বার চারেক, তারপর ভয়েস রেকর্ডার চলে যায়। রিং হচ্ছে বার চারেক, তারপর ভয়েস রেকর্ডারে চলে যাচ্ছে। স্ট্রেঞ্জ। কাল হোটেলে এসে বসে রইলেন, পরে আবার ফোন করলেন, অথচ আজ যোগাযোগ রাখতে চাইলেন না। টুপুর বিস্মিত। এসব কাণ্ড কেন ঘটছে মিতিন মাসি? কেন উনি এরকম করছেন? ধূম্রজাল, কুজ্ঝটিকা। মিতিন হালকা হাসল। চল চল, ট্রেন ধরি। টিকিট মেশিন থেকে কার্ড নিয়ে দুজনে ঢুকলো প্ল্যাটফর্মে। এবার সঙ্গে সঙ্গে ট্রেন নেই, মিনিট পাঁচেক দাঁড়াতে হলো। এদিক ওদিক তাকাচ্ছিল টুপুর। হঠাৎই এক জায়গায় চোখ আটকে গেল। ফিসফিস করে বলল, মিতিন মাসি, ওই ছেলেটাকে দেখো। কালো টি শার্ট আর জিন্স পরা তাগড়াই চেহারার মালয়ী যুবকটার দিকে তাকালই না মিতিন। নিচু গলায় বলল, চোখ সরিয়ে নে। ও ইস্ট মল থেকেই আমাদের ফলো করে আসছে। তাই নাকি? হ্যাঁ রে ভেবলু, সম্ভবত তোর মেশোর মোবাইলটা হাতাতে চায়। ওর ডান হাত যেভাবে পকেটে গোজা, আর্মস থাকাটাও বিচিত্র নয়। সর্বনাশ! কি হবে তাহলে? উত্তর দেওয়ার আগেই স্টেশনের ট্রেন। দরজা খুলতেই উঠে পড়ল মিতিন আর টুপুর। ছেলেটা এখনও প্ল্যাটফর্মে। গেট বন্ধ হওয়ার ঘোষণা হচ্ছে। হঠাৎই তড়িৎ পায়ে এগিয়ে এলো। টুপুর দম বন্ধ করে দাঁড়িয়ে। কামরায় সবে একটা পা রেখেছে ছেলেটা, আচমকা একটা আজব ঘটনা ঘটে গেল। কোত্থেকে অন্য একটা লোক প্রায় ছুটে এসে ধাক্কা মেরে তাকে সরিয়ে সুরুত করে গলে এলো দরজা দিয়ে। ছেলেটা ছিটকে পড়ে রইল প্ল্যাটফর্মে। ট্রেন ছেড়ে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও টুপুরের বুকটা ছ্যাঁত করে উঠল। এক ঝটকায় ছেলেটাকে ফেলে দিয়ে কামরায় ওঠা লোকটা আর কেউ নয়, সেন্টোসার সেই ফ্রেঞ্চ কাট স্বয়ং। টুপুর প্রমাদ গুনল, তাকালো মিতিন মাসির দিকে। না জানি কি ভয়ঙ্কর মতলবে ফের পিছু নিচ্ছে লোকটা। মিতিন নির্বিকার। টুপুরকে স্তম্ভিত করে হঠাৎই এগিয়ে গেল লোকটার কাছে। সপ্রতিভ স্বরে শুদ্ধ বাংলায় বলল, অনেক ধন্যবাদ মিস্টার দত্ত। ছেলেটা যথেষ্ট বিপজ্জনক ছিল। জানি তো, কিন্তু আপনি আমায় চিনে ফেললেন। ছদ্মবেশ ধরাটা যেমন আপনার কাজ, ছদ্মবেশের আড়ালে মানুষটাকে খুঁজে বের করাটা আমার কাজ। মিতিন ব্যাগ খুলে নিজের পরিচয় জ্ঞাপক কার্ড বার করে দিল। গলা নামিয়ে বলল, আপনি কিন্তু নাকখানা আনইউজুয়ালি লম্বা করে ফেলেছেন। সুজিত দত্ত শেষ বাক্যটা যেন শুনেও শুনলেন না। কার্ডে চোখ রেখে বললেন, ও, আপনি তাহলে? সোজা বাংলায় টিকটিকি। মিতিন ঠোঁট টিপে হাসল। আপনি কি কার্লটন হোটেল ছেড়ে এখন সিমেতেই আছেন? বাধ্য হয়েছি উঠতে। বেশিক্ষণ সিমের বাইরে থাকা চলবে না। পয়া লেবার স্টেশনে নেমে ফিরে যাব। আপনার ফোন নাম্বারটা পেতে পারি কি? আপনার মোবাইলে আমি মিসড কল দিয়ে দেব। পয়া লেবার এসে গিয়েছে। নেমে গেলেন সুজিত দত্ত। টুপুর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। এদিকে কৌতূহলে পেট ফুলছে। চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, সুজিত দত্ত আসলে কে? মিতিন হাসি হাসি মুখে বলল, গিরগিটি। টুপুর শুয়েছিল। রুমে ফেরার পর থেকেই মিতিন ঠায় বসে আছে ব্যালকনিতে, একেবারে ধ্যানস্থ যেন। তার কাছে বার কয়েক গিয়েছিল টুপুর, প্রশ্নও করেছে একের পর এক, কিন্তু হ্যাঁর বেশি জবাব পায়নি, কিংবা কশ্চিত অঙ্কটা মিললে বলবো ধরনের উত্তর। টুপুরের নিজের মাথাতেও ঘুরপাক খাচ্ছে ধাঁধা। টিভিতেও তাই মন বসছিল না।
অগত্যা বিছানায় গড়াগড়ি খাওয়া ছাড়া আর উপায় কি? বুমবুম আর পার্থ ফিরল রাত 10টা বাজিয়ে। রাতের চিড়িয়াখানা দেখে বুমবুমের প্রাণে উচ্ছ্বাসের বাণ ডেকেছে। ঘরে ঢুকেই গলায় উদ্ভট শব্দ করতে করতে লাফালো খানিকক্ষণ। ওটা নাকি আফ্রিকান নাচ। লাঠি বল্লম নিয়ে আফ্রিকার অধিবাসী সেজে মাদল গোছের বাজনা বাজিয়ে কিছু সিঙ্গাপুরি যুবক নাকি এইরকমই লম্ফঝম্ফ করছিল চিড়িয়াখানায়। আগুন খাওয়া আর মুখ দিয়ে আগুন উগরে দেওয়া, এটা অবশ্য দেখাতে পারল না বুমবুম। হোটেলের ঘরে আগুন জ্বালানো নিষেধ কিনা? বর্ণনাও চলছে সবিস্তার। বুঝলি দিদি, সে এক অন্ধকার ফরেস্ট। আমরা ট্রামে করে চেপে যাচ্ছি, আর হঠাৎ হঠাৎ দেখছি টাইগার দাঁড়িয়ে আছে। লায়ন হাই তুলছে। রাইনো, বল্লুক, হিপো, হাতি, বাইসন, হরিণ, বাঁদর সব দেখতে পেলাম। টুপুর চোখ ঘুরিয়ে বলল, অন্ধকারে এত জন্তু দেখতে পেলি? অ্যানিম্যালদের ওখানে আলো ছিল তো, দেখা যাচ্ছিল তো। সব অ্যানিম্যাল ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। কাছ থেকে দেখলি না দূর থেকে? একদম কাছ থেকে, অনলি 10 ফিট। বুমবুমের একটু বাড়িয়ে বলার অভ্যাস আছে। টুপুরের বিশ্বাস হচ্ছিল না। পার্থকে জিজ্ঞেস করল, সত্যি নাকি গো মেশো? পার্থ বলল, আধা সত্য। হরিণ টরিণগুলো কাছাকাছি ছিল, তবে বাঘ সিংহ অনেকটাই তফাতে, মাঝে পরীক্ষা। এমনভাবে ফোকাস মেরে রেখেছে জন্তুগুলোকে দেখা যাবেই। তবে জঙ্গলটা স্রেফ চালাকি। এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওরা নিয়ে যায়, মনে হবে তুই বোধহয় আমাজনের জঙ্গলে ঢুকে পড়লি। অথচ 7-5 মিনিট পর যেখানে থামছে সেখানে দিব্যি স্ন্যাক্স বার, টয়লেট। তবে সব মিলিয়ে বেশ একটা নাইট সাফারির গা ছমছম করা এফেক্ট আছে কিন্তু। আর ওই শোটার কথা বলো। বুমবুম ঝাঁপিয়ে পড়ল। একটা প্রকাণ্ড কাঠবিড়ালি কেমন সুরসুর করে দড়ির ওপর দিয়ে হেঁটে গেল, আর দুটো লোক গায়ে পাইথন জড়িয়ে ঘুরে বেড়াচ্ছিল। একটা বেজি তো কানে কানে কথা বলছিল ট্রেনারের সঙ্গে। তার মানে তোরা খুব এনজয় করেছিস? পার্থ বলল, এনজয় করার মতোই জায়গা রে। ঢোকার মুখে মশাল টশাল জ্বলছে, ভুরভুর করে খাবারের গন্ধ বেরোচ্ছে। কয়েক পা গেলেই অরণ্যের হাতছানি। একটাই যা চোখে লাগে, জন্তুগুলো বড্ড আড়ষ্ট। দেখে মনে হয় ওইভাবে শো না দিলে ওদের গর্দান যাবে। আপন মনে বলেই চলেছে পার্থ। কীরকম ভিড় ছিল আজ নাইট সাফারিতে। কত দেশের কত ধরনের মানুষ এসেছিল। সরু সরু রহস্যময় পথে সে আর বুমবুম অন্ধকারে কেমন হেঁটে বেরিয়েছে। ওখানকার কর্মচারীদের ব্যবহার কত মধুর, এই সব বলতে বলতে হঠাৎই তার মনে হলো মিতিন যেন বড় বেশি ভাবলেশহীন। থমকে গিয়ে পার্থ জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি এত চুপচাপ কেন? এখনও সেই কিছু না চুরি হওয়ার রহস্য নিয়ে ভেবে চলেছ? পার্থ বুমবুম ফেরার পরে ঘরে এসেছে মিতিন। বসেছিল টুলে। আলগাভাবে বলল, না তো, শুনছি তো। সন্ধেটা হোটেলেই কাটালে? বেরিয়েছিলাম একটু, সিঙ্গাপুরের এমআরটি চড়ে এলাম। যাক, টুপুরের সন্ধেটা তাহলে একেবারে সুখা যায়নি। টুপুর হাসল মৃদু। তাদের সান্ধ্য অভিযান আর সুজিত দত্তের প্রসঙ্গ তো এখনই তোলার জো নেই। মিতিন মাসি পই পই করে বারণ করেছে বলতে। কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমরাও কাল সকালে চড়ে নিতে পারো, বুমবুমের খুব ভালো লাগবে। পার্থ বলল, দেখি যদি সময় পাই। ওদিকে তো আবার তোদের শপিং টপিংও আছে। ঠিক বলেছ, দুখানা পারফিউম আমায় কিনতেই হবে। মা কাকে যেন দেবেন। আমিও একটা ডিজিটাল ক্যামেরা দেখব। বুমবুম চেঁচিয়ে উঠল, আর আমার ভিডিও গেমস। হবে হবে, সব হবে। পার্থ পেটে হাত বোলালো।
কিন্তু এখন যে একটু খিদে খিদে পাচ্ছে, পেটে একটু দানা পানি ফেলতে হয়। মিতিন নিজের মোবাইলটা টেপাটেপি করছিল। চোখ তুলে বলল, কেন, তোমরা খেয়ে আসোনি? নাইট সাফারিতে ঢোকার সময় খেয়েছিলাম বার্গার আর চিকেন নাগেটস। আর ভেতরেও যে খেলে বুমবুম ফুট কাটল। শিক কাবাব, স্যান্ডউইচ। সে তো জঙ্গলে হেঁটে কখন হজম হয়ে গিয়েছে। মিতিন বলল, তাহলে চলো, আমাদের সঙ্গে আরেক প্রস্ত সাঁটাবে। মুখে খাই খাই করল বটে, ডাইনিং হলে গিয়ে পার্থ অবশ্য বিশেষ কিছু নিল না। এক বাটি থাই স্যুপ আর টুপুরের প্লেট থেকে একটুখানি ফ্রাইড রাইস, ব্যাস। বুমবুম শুধু আইসক্রিম। খাওয়া শেষ করে মিতিন উঠে দাঁড়ালো। ঘড়ি দেখতে দেখতে বলল, তোমরা বিল মিটিয়ে রুমে যাও, আমি একটু আসছি। পার্থ বিস্মিত স্বরে বলল, এত রাতে কোথায় যাবে? একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে দিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে গেল মিতিন। বুমবুমের দৌড় শেষ। রুমে এসেই শয্যা নিয়েছে। পার্থ ঢুকল স্নানে। কাল 2বার স্নান করেছিল সে, আজ এই নিয়ে 3য় বার। এখানকার গরমে তার নাকি সারাক্ষণ চিড়িয়াখানার জলহস্তিদের মতো জলে গলা ডুবিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। বেশ খোশ মেজাজে বাথরুম থেকে বেরোলো পার্থ। গুনগুন গান গাইছে। চুল আঁচড়াতে আঁচড়াতে টুপুরকে বলল, 2-3টে ইন্টারেস্টিং সাইট কিন্তু আমাদের দেখা বাকি, বুঝলি? তোর মাসির মুড ঠিকঠাক থাকলে কাল ভোরেই বেরিয়ে পড়া যায়। টিভির রিমোট টিপে টিপে এ চ্যানেল ও চ্যানেল ঘুরে বেড়াচ্ছিল টুপুর। জিজ্ঞেস করল, কোথায় যাবে? যেমন ধর, নেতাজির যদি কোনো মেমোরিয়াল থাকে, সেখানে তো একবার যাওয়া উচিত। তেমন আছে নাকি কিছু? এদের ট্যুরিং লিফলেটগুলোতে তো সেভাবে দেখছি না। তবে আমি যদ্দূর জানি একটা ওয়ার মেমোরিয়াল এখানে আছে, আজাদ হিন্দ ফৌজের স্মৃতিতে। রাসবিহারী বসু এই সিঙ্গাপুরেই তো নেতাজির হাতে আজাদ হিন্দ ফৌজের ভার তুলে দিয়েছিলেন, তাই না? তারপর ধর এখানকার পোর্টের দিকে যেতে পারি, কিংবা বোটানিক্যাল গার্ডেন। ওসব বোধহয় এবার আর হলো না গো। কাল কেনাকাটা আছে, গোছগাছ আছে, সন্ধ্যের মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। সত্যি, ট্যুরটা খুবই ছোট হলো। ব্যাটারা যদি 5 days 4 nights দিত, দিব্যি ধীরে সুস্থে ঘোরা যেত। বলতে বলতে পার্থর যেন একটা দরকারি কথা মনে পড়ে গিয়েছে। ভুরু কুচকে প্রশ্ন করল, হ্যাঁ রে, তোর মাসি যে আমার হ্যান্ডিক্যাম আর মোবাইল ফোনটা আটকে রাখলো, কি করলো রে ও দুটো নিয়ে? সেন্টোসার ক্যাসেটটাই আবার দেখছিল। সেই অনুসরণকারীর ভূত এখনো ঘাট থেকে নামেনি? তা দেখে লাভ হলো কিছু? টুপুর ফাঁপড়ে পড়ল। কি বলবে, কতটুকু বলবে ভেবে পাচ্ছিল না। পার্থ মেশোর প্রশ্ন কোত্থকে কোথায় ঠেলে নিয়ে যায় তার ঠিক কি? সাজিয়ে গুছিয়ে অশ্বত্থামা হতইতি গজ ধরনের একটা জবাব খাড়া করেছিল টুপুর। মিতিন ফিরল। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে টুপুর বলে উঠল, এতক্ষণ কোথায় ঘুরছিলে? খাটে বসে মিতিন বলল, হাঁটতে হাঁটতে একটু মুস্তাফা সেন্টারে গিয়েছিলাম। পার্থর চোখ গোল গোল। মাঝরাতে মুস্তাফা? বারে, তুমি তো বলেছিলে সারা রাত খোলা থাকে, সেটাই একবার পরখ করে এলাম। টুপুর আহত মুখে বলল, একাই গেলে আমাদের ফেলে? তোরা কাল যাস, তখন নয় আমি ঘরে থাকবো। শুধুই দেখতে গিয়েছিলে? পার্থর তেরচা প্রশ্ন। নাকি কিছু কিনলে টিনলে? সামান্য কিছু, আমার গয়নাগাটি। দেখাও। দেখবে? ব্যাগ খুলে একটা ম্যাগনিফায়ারিং গ্লাস বার করল মিতিন। হেসে বলল, ডিটেকটিভের কাছে এটাই গয়না। পার্থ মুখ বাঁকালো। বাড়িতে তো খানচারেক আছে, আবার আর একটা? থাক, সিঙ্গাপুরের স্মৃতিচিহ্ন।
মিতিন কোলে বালিশ টানল। যাকগে, জরুরি কথা শোনো। কাল সকালে তোমায় একটা কাজ করতে হবে। কটার সময়? 7টার মধ্যে। বাবুর ঘুম ভাঙবে তো? হুকুম করলে বান্দা সারা রাত জেগে থাকবে, লেকিন কাম কেয়া হ্যায়? একটা ইমেল পাঠাতে হবে পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনালকে। তাদের আবার কি লিখবো? বয়ান মোটামুটি বলে দিচ্ছি, তুমি ইংরেজি করে নিও। একটা চমৎকার সিঙ্গাপুর ভ্রমণ উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। তবে আমাদের পক্ষ থেকে একটা অনিচ্ছাকৃত ত্রুটি ঘটে গিয়েছে। আপনাদের প্রতিনিধি মিস্টার KSS নারায়ণকে মূল আবেদনপত্রটির বদলে ভুল করে তার একটা কপি দিয়েছিলাম। মিস্টার নারায়ণ বারবার মূল চিঠিটি চাওয়া সত্ত্বেও আমি তাকে সেটা দিতে পারিনি, কারণ চিঠিটা তখন খুঁজে পাচ্ছিলাম না। পরে কাল দুপুরে আমার স্ত্রীর হাত ব্যাগে সেটি হঠাৎই আবিষ্কৃত হয়। তারপর থেকে এই, দাঁড়াও দাঁড়াও। পার্থ হাত তুলে মিতিনকে থামালো। তুমি সত্যি চিঠিটা পেয়েছো নাকি? নয়তো কি বানিয়ে বলছি? তোমার ভ্যানিটি ব্যাগেই ছিল? তাই তো দেখছি। কিন্তু তোমার ব্যাগে গেল কি করে? নিশ্চয়ই তুমিই রাখতে দিয়েছিলে। তারপর তোমারও স্মরণে নেই, আমারও না। অম্লান বদনে মিতিন ফের খেই ধরল। যাকগে, এরপর লিখবে চিঠিটা পেয়েই তুমি মিস্টার নারায়ণের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছ। কিন্তু মিস্টার নারায়ণ সম্ভবত তোমার কোনো আচরণে আহত হয়েছিলেন, এবং হয়তো সেই কারণেই কাল সারাদিনে একটিবারও তিনি তোমার ফোন ধরেননি। এ কি, আমি তো মিস্টার নারায়ণকে ফোন করিনি। করেছ, ভুলে গিয়েছ। বুঝলাম। তারপর? তারপর লিখবে, যেহেতু মূল আবেদনপত্রটি জমা দিতে তুমি দায়বদ্ধ, তাই তোমার স্ত্রী দায়িত্বটি নিজের হাতে তুলে নিয়েছিল। মিস্টার নারায়ণ যে গাড়িটি চাঙ্গি বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন, তার নম্বরটি তোমার স্ত্রীর স্মরণে ছিল। সে ইন্টারনেটের মাধ্যমে গাড়ির মালিক ইস্ট অ্যান্ড ওয়েস্ট ট্রাভেল এজেন্সির নাম ঠিকানা সংগ্রহ করে ফেলে এবং নারায়ণের সন্ধানে তাদের সিমেই অফিসে সোজা চলে যায়। তো তো তোমরা সিমেই গিয়েছিলে? হ্যাঁ, সন্ধেটা নষ্ট করিনি। সিমেই জায়গাটা কোথায়? শহরের পূর্ব প্রান্তে, এয়ারপোর্টের কাছাকাছি। মিতিন এবার মৃদু ধমক দিল। কথার মাঝে বারবার ব্যাগরা দিও না তো, আমাকে তাহলে আবার গোড়া থেকে শুরু করতে হবে। না না, আমার মনে আছে। সুডুকু করা ব্রেন তো, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। তুমি শেষ করো। হ্যাঁ, এবার লিখবে, দুর্ভাগ্যবশত ইস্ট অ্যান্ড ওয়েস্টের কর্মচারীটি মিস্টার নারায়ণ কিংবা আপনাদের ঠিকানা দিতে অস্বীকার করে। মিস্টার নারায়ণের একটা ছবি আমার মোবাইলে ছিল, সেটি দেখেও মিস্টার নারায়ণকে সে চিনতে পারে না। উপায়ন্তর না দেখে আমি স্থির করেছি কলকাতায় ফিরে চিঠিটি আপনাদেরই কোনো প্রতিনিধির হাতে প্রত্যর্পণ করব। সিঙ্গাপুরে এই চিঠিটি আপনাদের দিয়ে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সকালে কিছু কেনাকাটি করার আছে। তারপর দুপুরবেলাটা আমরা বিশ্রাম আর গোছগাছের কাজে ব্যস্ত থাকব। আশা করি কলকাতায় গিয়ে চিঠিটি দিলে আপনাদের কোনো অসুবিধে হবে না। শেষে ওদের অসুবিধে ঘটানোর জন্য আরও একবার দুঃখ প্রকাশ করবে, ঠিক আছে? তা আছে। পার্থ নাক কুচকল। কিন্তু তুমি চিঠিটা দেওয়ার জন্য হঠাৎ এমন ব্যস্ত হয়ে পড়লে কেন? ইনভিটেশন লেটারে সেই রকমই কিন্তু লেখা ছিল। জানি তো, তবে ব্যাপারটা তো চুকেই গিয়েছে। তা হোক, পেয়ে যখন গিয়েছি দেব না কেন? মিতিনের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। মিছিমিছি একটা অনুচিত কাজ করা তো আর ঠিক নয়। তার জন্য এত বড় একটা ইমেল লেখার দরকার কি? নারায়ণকে একটা SMS ঝেড়ে দিলেই তো হয়। গট অরিজিনাল, কাম অ্যান্ড টেক। ব্যাটা রাগটাক ভুলে সুরসুরিয়ে এসে নিয়ে যাবে। না, ইমেলই করো। মিতিনের হাসি চওড়া হয়েছে। মিস্টার নারায়ণের ওই শুটকো মুখ আর দেখতে ইচ্ছে করছে না। কি জানি বাবা, তোমার মনে কি প্যাচ? পার্থ হাই তুলল।
সকালে ডেকে দিও, কাজ হয়ে যাবে। চিঠির বয়ানে যেন গড়বড় না হয়, যা যা বলেছি পুঙ্খানুপুঙ্খভাবে যেন লেখা হয়। হবে। টুপুর চুপটি করে মাসি মেশোর কথোপকথন শুনছিল। ছেঁড়া ছেঁড়া কয়েকটা সুতো দেখতে পাচ্ছিল শুধু, কিন্তু কিছুতেই সেগুলো জুড়তে পারছিল না। টের পাচ্ছে একটা কোনো বড়সড় পরিকল্পনা আছে মিতিন মাসির, অথচ তার চেহারা এখনো ঝাপসা। না, মিতিন মাসির চিন্তার গতি প্রকৃতি আন্দাজ করা টুপুরের কম্য নয়। সদ্য কেনা ডিজিটাল ক্যামেরায় পটাপট ছবি তুলছিল পার্থ। ব্যালকনিতে বুমবুম আর টুপুরকে দাঁড় করিয়ে শাটার টিপল বার কয়েক। হোটেল রুমে বুমবুমকে নানা ভঙ্গিমায় বসিয়ে পরীক্ষা করল ফ্ল্যাশ গান। টুপুর ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে, বুমবুম ভ্যাংচাচ্ছে টুপুরকে, চিরুনি উঁচিয়ে ভাইকে মার দেখালো টুপুর। একের পর এক দৃশ্যবন্দী হচ্ছে ক্যামেরায়, সঙ্গে সঙ্গে খুদে মনিটরে ছবিগুলো দেখে নিচ্ছে তিনজনে। মন্তব্য চলছে টুকটাক। পার্থ প্রসন্ন মেজাজে বলল, ছবির কোয়ালিটি তো ভালোই মনে হচ্ছে। টুপুর বলল, প্রিন্টারটাও একবার টেস্ট করে নাও। ক্যামেরার সঙ্গে আস্ত একটা ছবি ছাপাই যন্ত্র মুফতে পাওয়া গিয়েছে। সত্যি বলতে কি, প্রিন্টারের লোভেই ক্যামেরার এই মডেলখানা পছন্দ করেছে পার্থ। চকচকে মুখে সে বলল, এখনই প্যাকেট খুলবো না কলকাতায় গিয়ে? কেমন প্রিন্ট হবে একবার দেখে নেবে না? মহা উৎসাহে বাক্সটা সবে হাতে নিয়েছিল পার্থ। মিতিন স্নান সেরে বেরিয়েছে। চোখ পাকিয়ে বলল, কি ছেলে মানুষই করছো? কোথায় এখন মালপত্র সুটকেসে ভরবে তা নয়। তুমি বড্ড বেরসিক তো। বেশি রসিক হয়ে কাজ নেই, 12:30 বাজে। চলো আগে খেয়ে আসি। দুপুরে বুমবুমকে একটু ঘুমিয়ে নিতে হবে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে কত রাত হবে কে জানে। টুপুর জিজ্ঞেস করল, আমরা দমদমে নামছি কটায়? 10:30। সে কি গো, মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে যাব। আসার সময় 4 ঘন্টা লেগেছিল না? বলেই টুপুর জিভ কাটল। সরি সরি, কলকাতার ঘড়ি তো সিঙ্গাপুরের চেয়ে পিছিয়ে। কারেক্ট। দ্রাঘিমা রেখা পরিবর্তনের জন্য হারিয়ে যাওয়া 2.5 ঘন্টা সময়টাকে ফেরত পেতে হবে তো। পার্থ নিচে যাওয়ার জন্য তৈরি, বুমবুমও। মার দেওয়া লম্বা তালিকা ধরে সকালে গাদাখানেক কেনাকাটা করেছে টুপুর। মাল বোঝাই প্লাস্টিক ব্যাগ নিয়ে নিজের সুটকেসের পাশে রেখে সেও বেরিয়ে পড়ল রুম ছেড়ে। সব শেষে দরজা বন্ধ করল মিতিন। বুমবুম লিফট চড়তে বেজায় ভালোবাসে, তাকে পার্থর সঙ্গে পাঠিয়ে দিয়ে মিতিন আর টুপু সিঁড়ি ধরল। লাউঞ্জ পেরোতে গিয়ে টুপুরের পা আটকে গেল সহসা। সুজিত দত্ত সোফায় বসে, সেই একই ছদ্মবেশে, তবে নাকের সাইজ আজ একটু ছোট। সেদিকে মিতিন মাসির দৃষ্টি আকর্ষণ করতেই চাপা ধমক, তাকাস না, সোজা হাঁট, খেয়ে তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। কেন গো, গোছগাছ তো মোটামুটি কমপ্লিট, শুধু যা 2-4টে। প্রশ্ন নয় মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, এখন শুধু দেখে যাওয়া। বিদায়ী মধ্যাহ্নভোজনের এলাহি ব্যবস্থা করেছে পার্থ, চীনা আর ভারতীয় পদ মিলিয়ে মিশিয়ে। ইন্ডিয়ান পোলাও আছে, চাইনিজ ফ্রাইড রাইসও। চিকেন আর চিংড়ির সঙ্গে আছে এক অতিকায় কাঁকড়ার তন্দুর। শেষ পাতে ঢালাও আইসক্রিম। গলা অবধি টইটুম্বুর করে পার্থ যখন টেবিল ছাড়ল, সে রীতিমতো হাঁসফাঁস করছে। টুপুরের পেটও আইঢাই। অগত্যা এবার 4 জনেই ফিরল লিফটে। ঘরে এসে পার্থ বলল, বুমবুমের সঙ্গে আমিও একটু গড়িয়ে নিই। সে সুযোগ পাবে কি? কেন? মন বলছে এখনই কোনো অতিথি আসবেন। মনকে চুপ করিয়ে রাখো। বলেই পার্থ লম্বা হলো বিছানায়, এবং প্রায় সঙ্গে সঙ্গেই মিতিনের বাক্যকে সত্যি করে দিয়ে দরজায় টকটক। মিতিনি গিয়ে দরজা খুলল।
একগাল হেসে বলল, আরে মিস্টার নারায়ণ যে, আসুন আসুন। নামটা কানে যেতেই টুপুরে চক্ষু স্থির। পার্থ তড়াক উঠে বসেছে। তার মুখ দিয়ে প্রশ্ন ছিটকে এলো, আপনি আপনি কোত্থকে? নারায়ণ ধীর পায়ে ঘরে ঢুকলেন। স্বভাবসুলভ বিনয়ী সুরে বললেন, আসতে বাধ্য হলাম স্যার। মানে? আমাদের হেড অফিসে আপনি মেল করেছিলেন, ওরাই আমাকে নির্দেশ পাঠালো। বলল মিস্টার মুখার্জিরা সিঙ্গাপুর ছাড়ার আগে তাদের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নাও। পার্থ তাড়াতাড়ি বলে উঠল, আর না না, মনোমালিন্যের কি আছে, জাস্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র। একদম ঠিক কথা স্যার, আমিও আপনার কথায় কিছুই মনে করিনি। কাল আর কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ জাপানি কাপলকে নিয়ে বৃষ্টিভাবে ব্যস্ত ছিলাম। মর্নিং টু নাইট ওদের গাইড হয়ে ঘুরতে হচ্ছে। আপনারা মেল না করলেও হোটেল ছাড়ার আগে আমি তো একবার আসতামই। মিতিন স্মিত মুখে নারায়ণের কথা শুনছিল। হাত বাড়িয়ে বলল, দাঁড়িয়ে কেন, বসুন। থ্যাঙ্কস। সোফায় বসে স্যুটের পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছলেন নারায়ণ। রুমাল যথাস্থানে রেখে বললেন, হেড অফিস বলল অরিজিনাল লেটারটা কলকাতা অবধি আপনাদের ক্যারি করার দরকার নেই, স্বাচ্ছন্দ্যে ওটা আমাকে দিয়ে দিতে পারেন। পার্থ জিজ্ঞেস করল, কি মিতিন, ওকে দেওয়া যাবে তো? অবশ্যই, উনি কষ্ট করে এসেছেন। মিতিন ভ্যানিটি ব্যাগ থেকে পেঙ্গুইন রিসর্টের প্যাডে লেখা চিঠিটা বার করল। নারায়ণকে বাড়িয়ে দিয়ে বলল, দেখে নিন, এটাই আসল তো? নারায়ণ চোখ বোলালেন। হ্যাঁ ঠিক আছে। না না, ভালো করে দেখুন। যদি চান তো আমার ম্যাগনিফায়ারিং গ্লাসটাও দিতে পারি। খুঁটিয়ে পরীক্ষা করে নিন, যা চাইছেন তাই পেলেন কি না। ম্যাগনিফায়ারিং গ্লাস দিয়ে আমার কি হবে? নারায়ণের মুখে ফ্যাকাশে হাসি। উঠে দাঁড়িয়ে বললেন, অল রাইট, চলি তাহলে। কিন্তু আপনাকে যে এখনই ছাড়তে ইচ্ছা করছে না মিস্টার নারায়ণ। মিতিনের স্বর সহসা কঠিন। তাছাড়া চাইলেও বোধহয় আপনি এখন আর যেতে পারবেন না। মানে? বাইরে আপনার শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছে যে, সঙ্গী সাথী নিয়ে। বলতে বলতে মিতিন গিয়ে দরজা খুলল। আপনারা এবার আসতে পারেন স্যার। প্রায় সঙ্গে সঙ্গেই সুজিত দত্ত ঢুকলেন ঘরে। সঙ্গে জনাচারেক সিঙ্গাপুরি পুলিশ। বিনা বাক্য ব্যয়ে তারা হাতকড়া পরিয়ে দিল নারায়ণকে। ক্ষণিকের জন্য নারায়ণ হতভম্ব। পরক্ষণেই চেঁচিয়ে উঠলেন, এটা কি হলো, এটা কি হলো? বুঝতে পারছেন না মিস্টার নারায়ণ? সরি, মিস্টার শঙ্করন। ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনার সিঙ্গাপুরের সহকারীরাও এখন পুলিশের জিম্মায়। ইস্ট অ্যান্ড ওয়েস্ট ট্রাভেল এজেন্সি সিল করে দেওয়া হয়েছে। এটা একেবারেই মিথ্যে অভিযোগ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। নারায়ণ আরও গলা চড়ালেন। আমি একজন নিতান্ত ভালো নিরীহ মানুষ, সিঙ্গাপুরে খেটে খেতে এসেছি। আপনি আত্মপক্ষ সমর্থনের ঢের সুযোগ পাবেন মিস্টার নারায়ণ। এরপর সুজিত দত্ত মুখ খুললেন। তবে তার আগে ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে স্বদেশে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করি। হয়তো জেনে আহ্লাদিত হবেন, আজ একই সঙ্গে দিল্লিতেও আপনার দুজন কর্মচারী ধরা পড়েছেন, রাজেশ শ্রীবাস্তব এবং অরুণ মান্ত্রে। আশা রাখি তারা আপনার কীর্তিকলাপে বিস্তৃত বিবরণ দিতে পারবেন। যেন জোকের মুখে নুন পড়ল। পলকে মিয়ে গেলেন নারায়ণ। অথবা শঙ্করন। ল্যাগব্যাগে লোকটা প্রায় টলে পড়ে যাচ্ছিলেন। পুলিশ অফিসার তাকে টেনে দাঁড় করিয়ে দিলেন। এখনো নারায়ণের হাতে ধরা আছে পেঙ্গুইনের সুদৃশ্য চিঠিখানা। ছো মেরে চিঠিটা নিয়ে নিল মিতিন। নারায়ণ কটমট চোখে ঘুরে দেখলেন তাকে। মিতিন গ্রাহ্যই করল না। বাক্রুদ্ধ হয়ে পার্থ এতক্ষণ দেখছিল জমজমাট নাটকখানা। নারায়ণকে বগল দাবা করে
পুলিশ রওনা দেওয়ার পর সুজিত দত্ত ছদ্মবেশ ছেড়ে ফেললেন। দেখে পার্থ বিমোহিত। কোনো ক্রমে তোতলাতে তোতলাতে বলল, ও আমি আমি ভুল করিনি। আপনি ক্রিমিনাল নন, পুলিশের লোক। হুম, 1 ডিগ্রি ওপরে। মিতিন শুধরে দিল, উনি মিলিটারি। ইয়েস, আই অ্যাম লেফটেন্যান্ট কর্নেল সুজিত দত্ত। পার্থর সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন সুজিত। এখন আমি মিলিটারি সিক্রেট সার্ভিসে আছি। একটা অর্গানাইজড গ্যাং বেশ কিছুদিন যাবৎ আমাদের অনেক গোপন খবর বিদেশে পাচার করছিল। খবরগুলো আন্তর্জাতিক বাজারে নিয়মিত কেনাবেচা হয়। আমাদের কাছে ইনফরমেশন ছিল ওই গ্যাং এখন সিঙ্গাপুর থেকেই অপারেশন চালাচ্ছে, কিন্তু তাদের কাজের পদ্ধতি এতই সরল এবং এতখানি নিখুঁত যে কিছুতেই আমরা এদের হাতে নাতে ধরতে পারছিলাম না। আপনার মিসেসের উপস্থিত বুদ্ধির জোরে কেসটার আজ সমাধান হলো। কুণ্ঠিত স্বরে মিতিন বলল, না না, আমার তেমন কৃতিত্ব নেই। নারায়ণ ওরফে শঙ্করন যদি কয়েকটা বেসিক ভুল না করতেন তাহলে হয়তো ব্যাপারটা নিয়ে আমি ভাবতামই না। কীরকম? প্রথমে আমার খটকা লেগেছিল প্রাইজের ব্যাপারটায়। সাধারণত এ ধরনের বিদেশ ভ্রমণের অফার যারা দেয় তারা ট্রাভেল ভাউচার পাঠায়। তাদের প্রতিনিধি সিঙ্গাপুর এয়ারপোর্টে ওয়েট করবে, এটাও যেন কেমন অস্বাভাবিক লেগেছিল আমার। তারপর যখন এয়ারপোর্টে নামলাম, লোকটা তখন আগে থেকেই হাজির ছিল। আমি তাকে নোটিশও করিনি, কিন্তু লোকটা আমাদের নেহাতি বুড়বাক ভেবে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করল। আসলে ও তখন একটু তফাতে দাঁড়িয়ে আমাদের বুঝে নেওয়ার চেষ্টা করছিল। এই লুকোচুরিটা আমার খটকাটাকে আরও উস্কে দেয়। মিতিন গলা ঝেড়ে নিল। এরপর তো চিঠি এপিসোড। নারায়ণ অরিজিনাল চিঠির জন্য ছটফট করতে লাগলো। আমি আরও শিওর হয়ে গেলাম ইনভিটেশন লেটারেই কোনো গণ্ডগোল আছে, কিন্তু গড়বড়ের নেচারটা কি বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো পেঙ্গুইন রিসর্ট প্রায় প্রতি সপ্তাহেই তো কোনো না কোনো ফ্যামিলিকে সিঙ্গাপুরে পাঠায়, এবং নারায়ণ মেটিকুলাসলি তাদের কাছ থেকে একটি চিঠি কালেক্ট করে। তাহলে কি সব চিঠিতেই গণ্ডগোল থাকে, নাকি শুধু আমাদেরটাতেই? ভাবছি ভাবছি হঠাৎই মিস্টার দত্ত আমায় খানিকটা সাহায্য করে দিলেন। পার্থ অবাক মুখে বলল, কিভাবে? সেন্টোসায় মিস্টার দত্ত আমাদের ফলো করছিলেন, যদিও তখন আমি মিস্টার দত্তকে ছদ্মবেশে দেখে ঠিক চিনতে পারিনি। এও বুঝিনি আমি ঠিক যতটা ওকে সন্দেহ করছি উনিও ঠিক ততটাই আমাদের সন্দেহ করছিলেন। 100% কারেক্ট ম্যাডাম। সুজিত দত্ত হাসলেন, কারণ আমাদের সোর্স খবর দিয়েছিল পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনাল নামে একটি ভুয়ো কোম্পানি কেরিয়ারের মাধ্যমে সিক্রেট ইনফরমেশন চালান করছে, কিন্তু এই চালান করার পদ্ধতিটা আমরা কিছুতেই ধরতে পারছিলাম না। আপনাদের আগে যারা পেঙ্গুইনের সৌজন্যে সিঙ্গাপুরে সফর করে গিয়েছিল তাদের সম্পর্কে ডিটেলে খবর নিয়েছি। তারা সকলেই একেবারে সাদামাটা নিরীহ ফ্যামিলি। বেআইনি কাজ কারবার থেকে তারা শত হস্ত দূরে থাকেন। তাই এবার ঠিক করি, যে পরিবারকেই সিঙ্গাপুরে পাঠানো হোক আমরা খোদ সিঙ্গাপুরেই তাদের গতিবিধির ওপর নজর রাখব। কার্লটন হোটেলেও আমি সেই উদ্দেশ্যেই উঠেছিলাম। বুঝেছি, পার্থ বলল। আমার সঙ্গে সারা সন্ধে আড্ডা দিয়ে যখন বুঝলেন আমরা বদলোক নই, তখন আপনি আমাদের ছাড়ান দিলেন। কিছুটা তাই। বিশেষ করে নারায়ণ চিঠির জন্য ঝোলাঝুলি করার সময় আপনি ফোনে যেভাবে রিয়্যাক্ট করলেন তাতে বোঝাই যায় আপনাদের ওই দলের সঙ্গে কোনো যোগই নেই। গোমড়া গলায় মিতিন বলল, এটাই তো নারায়ণের ট্রিক মিস্টার দত্ত। ওরা এমন পরিবারকে বেছে নিয়ে পাঠায় যারা নিজেদের অজ্ঞাতেই দুষ্কর্মে সহযোগী হয়ে যায়। চিঠিটা পার্থর ব্যাগ থেকে মিসপ্লেসড না হলে আমরাও তাই হয়ে যেতাম, কিন্তু আমাদের মতো ভুল আগে কেউ করেনি। নারায়ণের কাজও তাই স্মুথলি চলছিল। প্রথম এরকম একটা পরিস্থিতিতে পড়ে নারায়ণ মারাত্মক এক ভুল করে ফেলে। কোনো এক অনুচরকে পাঠিয়ে
104 নম্বর ঘরে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। কার্লটন হোটেলের নিরাপত্তা বেশ ঢিলে ঢালা। পেশাদার বজ্জাতদের পক্ষে হোটেলের ঘর খুলে ফেলা আদৌ কোনো সমস্যা নয়। রিসেপশনের মেয়েগুলো তো খেয়ালই করে না কে আসছে কে যাচ্ছে। কিন্তু সেদিন আরও একটা ঠক্কর খেলো নারায়ণ। আমরা যে স্রেফ একটু প্রকৃতি দর্শনের জন্য রুম পাল্টে ফেলবো, এটা ওর হিসেবেই ছিল না। ফলে লোকটা আরও খানিকটা এক্সপোজড হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা নার্ভাস হয়েই আমাদের সঙ্গে যোগাযোগটা ছিঁড়ে ফেলল। এত পাকা মাথা, অথচ এটুকু ওর মগজে আসেনি। এতে মানুষের সন্দেহ আরও গাঢ় হয়। আহা, এর জন্য আপনি নারায়ণকে দোষ দিতে পারেন না। সুজিত দত্ত হাসতে হাসতে বললেন, ও বেচারার কারবার একেবারে সাধারণ লোকদের নিয়ে। হঠাৎ তার মধ্যে আস্ত একটা গোয়েন্দা ঢুকে পড়বে, এটাও আন্দাজ করবে কি করে? তাও মিস্টার মুখার্জি যদি ডিটেকটিভ হতেন, নারায়ণ আগেই সাবধান হয়ে যেত এবং এই বেড়ানোর অফারটা আপনারা পেতেনই না। বটেই তো, বটেই তো। পার্থ গাল ছড়িয়ে হাসল। বায়োডেটা পাঠানোর সময় আমার মিসেসের অকুপেশন তো গৃহবধূ লিখেছিলাম। রোজগার টোজগার করে জানলে যদি ব্যাটারা অফারটাকে কমিয়ে দেয়, হয়তো হোটেল ভাড়া মাইনাস করে দিল, কিংবা এক পিঠের প্লেন ফেয়ার। অজান্তেই মোক্ষম চালটা দিয়েছিলেন মশাই। ওই চালেই নারায়ণের ঘটিবাটি চাটি হয়ে গেল। সুজিত দত্ত হো হো করে হাসলেন। হাসতে হাসতেই বললেন, আপনার ইমেলের প্ল্যানটাও কিন্তু জব্বর ম্যাডাম। নারায়ণ যে এত সহজে টোপ গিলবে, এটা সত্যিই বিশ্বাস করা কঠিন। লোভ, লোভ। এই চিঠিটার আশা যদি ছেড়ে দিত, তাহলে হয়তো ও বেঁচে যেত। একসময় তো দিয়েও ছিল, কিন্তু ইমেলটা পেতেই আবার লোকটা চাগিয়ে উঠল। একটা চিঠি বেচে ও হয়তো $1,00,000 কামায়, তাই না ফের গুটি গুটি পা বাড়ালো। অনেকক্ষণ ধৈর্য ধরে কথার পিঠে কথা শুনছিল টুপুর। এবার প্রায় মরিয়া হয়ে বলেই ফেলল, কিন্তু একটা সিম্পল চিঠির কি এমন মহিমা যার থেকে $1,00,000 ইনকাম হয়? মিতিন চিঠিটা বাড়িয়ে দিল। পড়ে দেখ। আদ্যপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল টুপুর। তুৎ, এ তো সাধারণ এক আমন্ত্রণ লিপি, এর মধ্যে রহস্য কোথায়? পার্থ ঝুঁকে দেখছিল চিঠিটা। জিজ্ঞেস করল, ভাষাতেই কোনো সংকেত আছে তাই না? উই মানে হয়তো 100, প্লিজড মানে হয়তো ব্যাটালিয়ন কিংবা সাবমেরিন। ঘোড়ার মাথা। সাংকেতিক ভাষার অর্থ উদ্ধারের জন্য মিলিটারিতে আলাদা একটা বিভাগ আছে, ঠিক কিনা মিস্টার দত্ত? আছে বই কি, তবে এদের সংকেত পাঠানোর পদ্ধতি একেবারেই নতুন। এই ধরনের কেস আমরা এই প্রথম পেলাম। মিতিন বলল, অথচ ভেবে দেখলে পদ্ধতিটা অতি সিম্পল। চিঠির ভাষা আপনারা নানা রকমভাবে খতিয়ে দেখবেন, কিন্তু সেখানে কিচ্ছু নেই। চিঠির মাথায় কোম্পানির প্রতীক পেঙ্গুইনের গায়ে অতি সূক্ষ্ম সূক্ষ্ম লেখা বসিয়ে নারায়ণ যে সবাইকে বুদ্ধু বানাচ্ছিল, কেই বা সে ধারণা করবে? এভাবে খবর পাচার করাটাকে বলে স্টেগানোগ্রাফি। জানি। সুজিত দত্ত মাথা নাড়লেন। তবে এভাবে কারিকুরি করে প্রতি সপ্তাহেই যে দেশের বাইরে গোপন খবর চলে যাচ্ছে, এটা অনুমান করা কি সম্ভব? বিশেষ করে সংবাদবাহকরা যেখানে গোটা ব্যাপারটা সম্পর্কে একেবারেই অন্ধকারে। তা ঠিক। মিতিন চিঠিটা নিয়ে সুজিত দত্তের হাতে দিল। এই চিঠি আপনাদেরই সম্পত্তি, আপনারাই রাখুন। তবে নারায়ণের লোকজনের এলেম আছে। চালের ওপর আস্ত রামায়ণ লেখার মতো খুদি খুদি অক্ষরে দিব্যি কেমন লিখে দিয়েছে। ম্যাগনিফায়ারিং গ্লাস দিয়েই পরিষ্কার পড়তে পারলাম না। সম্ভবত সিয়াচেন টিয়াচেন গোছের কিছু লেখা আছে, সঙ্গে কিছু সংখ্যাও। আপনাদের শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে নিশ্চয়ই পুরোটা পড়া যাবে। মৃদু হাসলেন সুজিত দত্ত। চিঠিটা পকেটে পুরে উঠে দাঁড়ালেন। মাথা ঝুঁকিয়ে বললেন, আপনাকে আবার একবার ধন্যবাদ জানাই ম্যাডাম।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ। মিতিনও মাথা নোয়ালো। আপনি কি আজকের ফ্লাইটেই ফিরছেন? না ম্যাডাম, নারায়ণ আর তার সাগরেদদের দেশে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে। প্রচুর ফর্মালিটি আছে। সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রককে জানাবে, সেখান থেকে সিঙ্গাপুর সরকারের কাছে অনুরোধ আসবে। এ এক লম্বা প্রসেস। শেষ পর্যন্ত হয়তো আমি থাকবো না, তবে শুরুটা তো করে যেতে হবে। সুজিত দত্ত বেরিয়ে গেলেন। এতক্ষণ গমগম করছিল ঘরটা, হঠাৎই নিশ্চুপ। তখনই টুপুরে নজরে পড়ল এত কিছু ঘটে গেল, অথচ তার মধ্যেও কি নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে বুম বুম। টুপুর ঝুঁকে ধাক্কা দিল ভাইকে। এই কুম্ভকর্ণ, ওঠ, জাগ। পার্থ ফোড়ন কাটল। হুম, কুম্ভকর্ণ নয়, কুম্ভকর্ণম ঘুমের জালে ধরা পড়েছে। আবার আকাশে উড়ল বিমান, চলছে কলকাতা অভিমুখে। এবার মাঝের সিটে মিতিন, পার্থ, বুমবুম আর টুপুর। সিট বেল্ট খোলার পরেই আচমকা খিদে পেয়ে গেল পার্থর। জুলজুল চোখে দেখছে কখন স্ন্যাক্স ট্যাক্স আসে। নৈশাহারের এখনো একটু দেরি। বেদ যতক্ষণ না আসে কানমলা তো চলুক। টুপুরের এখনো সিঙ্গাপুরের ঘোর কাটেনি। আপন মনেই বলল, জীবনে প্রথম বিদেশে বেড়াতে এসে জোর একটা অভিজ্ঞতা হলো যা হোক। পার্থ ঠাট্টা সুরে বলল, হ্যাঁ, একে বলে শিক্ষামূলক ভ্রমণ। মিতিন বসেছে বুমবুমের ওপারে, ঘাড় হেলিয়ে বলল, কি কি শিক্ষা পেলে শুনি? অনেক অনেক, কোনটা ছেড়ে কোনটা বলি। 1 নম্বর, সুডোকু একটি বিপজ্জনক খেলা। 9x9 ঘরের ছক মিলিয়ে যে প্রাইজ মেলে, সেটি গ্রহণ করলে হাতে হাত করা পড়া অসম্ভব নয়। 2 নম্বর, বিনি পয়সায় বিদেশ যাওয়ার সুযোগ পেলে নাচতে নাচতে রাজি হতে নেই। কে যে কিভাবে গাড্ডায় ফেলে দেবে টেরও পাওয়া যাবে না। 3 নম্বর, অজানা অচেনা কোম্পানির চিঠি থেকে শত হস্ত দূরে থাকা উচিত। 4 নম্বর, যারা শুধু ইমেলের মাধ্যমে যোগাযোগ করে তারা লোক মোটেই সুবিধের নয়। টুপুর হি হি করে হেসে উঠল। তুমি তো বেশ লম্বা তালিকা বানিয়ে ফেলেছ। এ তো গেল শিক্ষার ফর্দ। এরপর যদি কৌতূহলের লিস্টটা পেশ করি, তোর মাসি আঁতকে উঠবে। কেন? দুপুরে অপরাধীকে ধরার পর যা সুচারু যুক্তিজাল বিস্তার করে দিলে, তারপর কি আর কোনো প্রশ্ন করলে উত্তর দিতে? মিতিন হেসে ফেলল। আহা, শোনাই যাক। হয়তো খুবই বোকার মতো প্রশ্ন, তবু। পার্থ টেরিয়ে তাকালো। নারায়ণ আর শঙ্করন যে একই লোক, তুমি বুঝলে কি করে? শাস্ত্রে পড়নি? সব দেবতাই তো এক। যিনি শিব তিনি বিষ্ণু, যিনি নারায়ণ তিনি দেবাদিদেব শঙ্কর। মগজে সেঁধল না, মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। একটু বাংলা করে বলবে কি? ট্রাভেল এজেন্সি থেকে ভাড়া করা গাড়ি কি কেউ নিজে চালায়? দেখো কাণ্ড, এই সরল ব্যাপারটা মাথায় আসেনি। আর কি জিজ্ঞাসা আছে? অরিজিনাল চিঠিখানা তুমি ঠিক কখন খুঁজে পেয়েছিলে? এই জবাবটা দেওয়া যাবে না। অর্থাৎ সিঙ্গাপুর রওনা হওয়ার আগেই অরিজিনালটা আমার ব্যাগ থেকে হাতিয়ে তার জায়গায় স্ক্যান করা কপিটা পুড়ে দিয়েছিলে? মন্তব্য নিষ্প্রয়োজন। মা আর বাবার প্রশ্নোত্তরের খেলা মন দিয়ে শুনছিল বুমবুম। হঠাৎই সে হাত তুলে চেঁচিয়ে উঠল। আমি একটা কোয়েশ্চেন করতে পারি? কাকে জিজ্ঞাসা করবি, মাকে না আমাকে? তোমাদের তিনজনকে। বলে ফেলো। সিঙ্গাপুরে একটাও সিঙ্গাপুরি কলা দেখলাম না কেন? টুপুর, মিথিন আর পার্থ শব্দ করে হেসে উঠল। সত্যি, এও এক রহস্য বটে। হয়তো এই রহস্যের সন্ধানেই তাদের আসতে হবে সিঙ্গাপুর আরও একবার। এতক্ষণ আপনারা শুনছিলেন
লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কলমে মিতিন মাসি সিরিজের ষষ্ঠ উপন্যাস ছকটা সুডোকুর অন্তিম পর্ব। গল্পগুলি শুনতে যদি ভালো লাগে তবে বন্ধুরা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও নানান গোয়েন্দা রহস্য অ্যাডভেঞ্চার গল্প শুনতে চাইলে এই ওরা গল্পে মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবেন। এর ফলে এই চ্যানেলে আসতে থাকা সমস্ত আপকামিং গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।